এই মুহূর্তে আদিত্য ঠিক কি বলা উচিত ভেবে উঠতে পারে না। অন্যদিকে সারিকা খুব ভেঙে পড়ছে নিজের চরিত্রে খারাপ কথা শুনে। অভিক যথাসাধ্য সারিকাকে সামলানোর চেষ্টা করছে। আবির বিজয়ের হাসি হাসছে সবার অলক্ষ্যে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে অভিসারিকা দেবী? সারিকার গলা শুকিয়ে আসছে। অভিক বারবার বলছে সত্যিটা বলতে। আদিত্য সারিকাকে ইশারায় ইউটেন্স বক্সে যেতে বলল। সারিকা ধীর পায়ে এগিয়ে গেল ইউটেন্স বক্সে। সারিকাকে কাঁপতে দেখে আদিত্য উঠে গেল সারিকার কাছে। ভয় পাবেন না, নির্দ্বিধায় বলুন সবটা। ধর্মাবতার দেবযানী গুহ আমার নামে যেই অভিযোগটা তুলেছে সেটা সম্পূর্ণ ভুল। আমি ওকে এমন কোনো প্রস্তাব কোনো দিনও দিইনি। আর এই ছবিগুলো সত্যি হলেও ওনারা যেই উদ্দেশ্যে ছবিগুলি ব্যবহার করছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যে। সেদিন ছিল আমার ভাইজির জন্মদিন। তাড়াহুড়োর মধ্যে হাঁটতে গিয়ে আমি আদিত্যবাবুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে উনি আমাকে ধরে ফেলেন। সৌগত রায় উঠে দাঁড়ায়, সারিকার ইউটেন্স বক্সের সামনে এসে দাঁড়ান। আপনি যে সত্যি বলছেন আপনি সেটা প্রমাণ করতে পারবেন? সারিকা আদিত্যর দিকে তাকায়। ওরা তো এটা নিয়ে কখনো ভাবিইনি, তাই এই মুহূর্তে প্রমাণ জোগাড় করা খুব চাপের। আদিত্যের মাথা কাজ করে না। সারিকা মাথা নিচু করে ফেলে। সৌগত হেসে বলে, মাই লর্ড, ওনার নীরবতাই বলে দিচ্ছে ওনার কাছে কোনো প্রমাণ নেই। উনি আর আদিত্যবাবু প্ল্যান করে নিজেদের আখের গোছাতে যে দেবযানী দেবী আর আবিরবাবুর বিয়েটা দিয়েছেন। আমি কিছু বলতে চাই জজ সাহেব। একটা জোরালো মহিলা কণ্ঠ শুনে সবাই ঘুরে তাকালো কোর্টের দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে সারিকার বড় ভাইজি রূপা আর তার ঠিক পাশে অন্তরা। আপনার যা বলার ইউটেন্স বক্সে এসে বলুন। সারিকা নিচে নামলে রূপা এসে ইউটেন্স বক্সে দাঁড়ায়। আদিত্য রূপার কাছে নিম্নস্বরে বলে, তুমি এখানে কি করছো রূপা? আমার কাছে প্রমাণ আছে আদিত্যদা। সৌগত রায় রূপার কাছে আসে। আপনি কে? আমি রূপসা চক্রবর্তী। সারিকা চ্যাটার্জি আমার ছোট পিসি হয়। আপনারা যে কোর্টের সাথে মিথ্যাচার করছেন তার প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ করুন তাহলে আপনি। জজ সাহেব, আগামী 13 তারিখ ছিল আমার ছোট বোন পদ্মাবতীর জন্মদিন, আর সেখানে ইনভাইটেড ছিলেন উনি, মানে আদিত্য সরকার। আর আমার ছোট পিসি এতক্ষণ যেগুলো বলেছে সেগুলো যে সত্যি তার প্রমাণ আছে আমার ফোনে। আবির দেবযানী সৌগত সবাই চমকে ওঠে, খানিকটা ভয়ে পেয়ে যায়। রূপর ফোনটা জর্জের কাছে জমা দেয়। ফোনটা বড় স্ক্রিনে কানেক্ট করে ভিডিওটা প্লে করা হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সারিকা তাড়াহুড়ো করে আসতে গিয়ে আদিত্যর সঙ্গে ধাক্কা লাগে। ভিডিওটা দেখে সারিকাও খুব খুশি হয়। আদিত্য নিজের বুড়ো আঙ্গুল দেখে ফিসফিস করে রূপাকে বলে, গুড জব রূপা। ভিডিও শেষ হলে আবার পুনরায় ফোনটা ফিরিয়ে দেওয়া হয় রূপাকে। ধর্মাবতার, পড়াশোনার পাশাপাশি আমার শখের জগৎ ব্লগ করা। আমার বোনের জন্মদিনটা আমি পুরোটাই রেকর্ড করেছিলাম ক্যামেরায়। আজ যখন সকালে ছোট ফিসাই এর বোন অন্তরা আন্টি ফোন করে বিষয়টা বাড়িতে জানায়, তখনই আমার মনে পড়ে এই ভিডিওর কথা। আমি তৎক্ষণাৎ কোর্টের উদ্দেশ্যে রওনা হই। সৌগতর আর কিছু বলার থাকে না, চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে। আদিত্য রূপাকে প্রশ্ন করে, আচ্ছা রূপসা দেবী, আপনি বললেন অন্তরা আন্টি বাড়িতে ফোন করে বিষয়টা জানিয়েছে। আপনি ঠিক কোন বিষয়ের কথা বলেছেন একটু খোলাসা করে বলবেন? আমি নই, অন্তরা আন্টি এই বিষয়টা ভালো বলতে পারবে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মাই লর্ড, আমি অন্তরা দেবীকে ইউটেন্স বক্সে আসার জন্য অনুরোধ করছি। অন্তরা একবার আবিরের দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকায়।
তারপর উঠে আসে উইটনেস বক্সে। আপনি কে? দুর্ভাগ্যবশত আমি আবির চ্যাটার্জির ছোট বোন অন্তরা চ্যাটার্জি। বলুন, আপনি কি জানেন? আজ সকালে আমি যখন দাদার ঘরে চা নিয়ে যাই, তখন ওই উকিলবাবুর সাথে দাদার কিছু কথোপকথন শুনতে পাই। আমি সঙ্গে সঙ্গে আমার ফোনটা নিয়ে গিয়ে ভিডিও রেকর্ড শুরু করি। অন্তরা একটা সিপ দেয় আদিত্যকে। আদিত্য সেটা গিয়ে জমা দেয়। ভিডিও অন হতেই দেখা যায় আবির আর দেবযানী সোফায় বসে আছে, আর তার উল্টো দিকে বসে আছে সৌগত। আবির সৌগতের উদ্দেশ্য বলে, দেখো সৌগত, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছুতেই এই ডিভোর্স হলে হবে না। আমি আমার সন্তানকে চাই। কিন্তু আবির, তুই রিস্ক নিয়ে নিচ্ছিস। তুই কিন্তু ফেঁসে যাবি দুটো বিয়ে করার অপরাধে। বিষয়টা পুরোপুরি ঘুরিয়ে দিতে হবে। দেবযানী কোর্টে এটা বলবে যে সারিকার অন্য জায়গায় সম্পর্ক থাকার কারণে দেবযানীকে হাতিয়ার করে নিজের কাজ হাসিল করেছে। কিন্তু কোর্টের প্রমাণ চাইবে আবির। দেবযানী এবার নিজের ফোন বার করে কিছু ছবি দেখায়। দেখুন তো সৌগত বাবু, এগুলো চলবে কিনা? আমি এটা আগেই বুঝেছিলাম বিষয়টা কোর্ট অবধি যেতে পারে, তাই আমার দিদিকে আগে থেকেই বলে দিয়েছিলাম সারিকার প্রত্যেকটা গতিবিধির উপর নজর রাখতে। আর সব থেকে বড় কথা হলো, ছবিতে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন? এটাই হলো সারিকার উকিল। আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনি তো দারুণ প্রমাণ জোগাড় করেছেন দেবযানী দেবী। এটা যদি আমরা প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে আবির বাবুর সাথে প্রতারণা করার উদ্দেশ্য ওনার জেল হয়ে যেতে পারে। এটা তো আরো ভালো হবে। ও জেলে গেলে এমনিতেই বাচ্চাটা আমার কাছে চলে আসবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভিডিওটা শেষ হতেই বিজয়ের হাসি হাসা আদিত্য। এর থেকে বড় কোনো প্রমাণ হয় না। সে যে সারিকাকে সুবিচার দিতে পারবে, এটাই অনেক। আবির আর দেবযানী অন্তরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌগতেরও আর কিছু বলার থাকে না। আদিত্য অন্তরাকে ফোনটা ফিরিয়ে দেয়। এবার আপনি আসতে পারেন অন্তরা দেবী। অন্তরা উইটনেস বক্স থেকে নেমে গিয়ে সারিকার পাশে বসে। সারিকা অন্তরাকে জড়িয়ে ধরে এত বড় বদনাম থেকে বাঁচানোর জন্য আদিত্য জর্জের উদ্দেশ্যে বলে, এই ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আমার বিপক্ষীয় উকিল আর ওনার মক্কেল মিলে একটা নোংরা ষড়যন্ত্র করে আমার মক্কেলের উপর বদনাম করেছেন, এমনকি আমাকেও জড়িয়েছে এই ষড়যন্ত্রে। তাই আমি আশা করব মহামান্য আদালত এর সঠিক বিচার করবেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন। সাথে আমার মক্কেলকে এই বিবাহ বিচ্ছেদটা ফাইয়ে দেবেন। দ্যাটস অল মাই লর্ড। জর্জের সামনে মাথা ঝুঁকিয়ে আদিত্য গিয়ে বসল নিজের জায়গায়। বিবাদী পক্ষের উকিলের কিছু বলার আছে? সৌগত মাথা নাড়িয়ে না বলে। জর্জ এবার এই কেসের রায় দেয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালতে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে প্রথম বিয়ের বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে করার জন্য মিস্টার আবির চ্যাটার্জিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং ক্ষতিপূরণ বাবদ অভিসারিকা দেবী এবং ওনার অনাগত সন্তানকে উনি 2 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবেন এবং মিসেস দেবযানী গুহ ওরফে দেবযানী চ্যাটার্জিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। মিসেস অভিসারিকা চ্যাটার্জি এবং আদিত্য সরকারের উপর মিথ্যে মানহানি করার জন্য এবং আদালতকে ভুল পথে চালনা করা ও ভুলকে সাপোর্ট করার জন্য 1 বছরের জন্য সৌগত রায়ের ওকালতির লাইসেন্স বাতিল করা হচ্ছে। সর্বোপরি অভিসারিকা দেবীকে এই বিবাহ থেকে মুক্ত করা হচ্ছে এবং ওনার অনাগত সন্তানের উপর আবির চ্যাটার্জির কোনো রকম অধিকার থাকবে না। আদালত অন্তরা চ্যাটার্জিকে ধন্যবাদ জানাচ্ছে সঠিক সময়ে সত্যটা সামনে আনার জন্য। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে।
পুলিশ আবির আর দেবযানীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সামনে এসে দাঁড়ায় সারিকা। আবির করুণ চোখে তাকিয়ে আছে, সেটা দেখে ভয়ঙ্কর ভালো লাগে সারিকার। সামান্য হেসে নিজের পেটে হাত রাখি। আজ আমাদের জীবনটা অন্যরকম হওয়ার কথা ছিল আবির। আজ আমরাও আর 5টা দম্পতির মতো সন্তান নিয়ে সুখে সংসার করতে পারতাম, কিন্তু তুমি তা হতে দিলে না। যে অন্যায় তুমি করেছ, এর ফলে যদি তুমি আমার সন্তানের আশেপাশে পর্যন্ত আসার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে খুন করে ফেলব। আবির সারিকার দিকে হাত বাড়াতে গেলে সারিকা পিছিয়ে দাঁড়ায়। আমাকে ছোবে না তুমি। সারিকা কথাটা বলে দেবযানীর দিকে তাকায়। ওর মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, বরং আছে ক্রোধ। সারিকার প্রতি ক্ষুব্ধ হয়ে আছে সে। সারিকা দেবযানীর এমন রূপ দেখে হাসল। সেই হাই স্কুলের প্রথম দিনটার কথা মনে আছে দেবযানী? আমার হাত লেগে তোর জলের বোতলটা পড়ে গিয়েছিল বলে ঠিক এমনভাবেই তাকিয়েছিলি আমার দিকে। তারপর আস্তে আস্তে প্রিয় বন্ধু হয়ে গেলি। তুই প্রায়শই টিফিন নিয়ে যেতিস না, আমি নিজের টিফিন না খেয়ে তোকে খাইয়েছি। পরীক্ষার খাতায় নিজের লেখা বাকি রেখে তোকে দেখিয়েছি। তুই টিচারকে প্রেমপত্র দিয়েছিলি, কিন্তু সেই অভিযোগটাও নিজের কাঁধে নিয়েছি, শুধুমাত্র তোকে মার খেতে দেব না বলে। তুই স্কুল না গেলে আমিও যাইনি। তোর শরীর খারাপ করলে চিন্তায় চিন্তায় মরেছি আমি। তোকে টিচার ক্লাসের বাইরে বের করে দিলে আমিও চলে বিনা অপরাধে। আর আজ তুই আমার সাথে এমনটা করলি। আবিরকে যদি তোর পছন্দই ছিল, আমাদের বিয়ের আগে বললি না কেন? আমি কোনো অভিযোগ না করেই আবিরকে তোকে দিয়ে দিতাম, কিন্তু এখন তুই আমার অনাগত সন্তানটাকে পিতৃহীন করলি কেন? কেন করলি এমনটা দেবযানী? দেবযানী ক্ষুদ্র স্বরে বলে, প্রতিশোধ নেব বলে। তোর মনে আছে সারা স্কুল লাইফে একটা ছেলেকে আমার খুব পছন্দ ছিল, কিন্তু জানিস ও তোকে ভালোবাসতো। আমি ওকে যখন আমার মনের কথা বলেছিলাম, তখন ও আমাকে আমার রূপের খোঁটা দেখিয়েছিল। বলেছিল তোর মতো সুন্দরী হলে নাকি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করত। শুধুমাত্র তোর জন্য আমি ওকে পাইনি সারা। সেদিনই ঠিক করে নিয়েছিলাম এর শাস্তি তোকে দেব আমি। তারপর আবির তোর লাইফে এলো। আমি পরিকল্পনা করলাম তখন কিছু করলে তুই কষ্টটা ভুলে যেতিস সময়ের সাথে, কিন্তু আজকের কষ্টটা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সারিকা চোখ দিয়ে জল গড়ালো। যতই হোক প্রিয় বান্ধবীর থেকে এমন কথাও আশা করেনি। তুই একটা সাইকো দেবযানী, তোর চিকিৎসার প্রয়োজন। আমার জীবন নষ্ট করতে গিয়ে তুই নিজের জীবনটাই নষ্ট করে বসে আসিস। কি ফেলি এসব করে? রূপন্দাকেও হারালি, আর আবিরের সাথেও সংসার করা হলো না। তো বিধাতার জানাই তোকে, ধিক্কার জানাই তোকে। সারিকা শ্রদ্ধা সবিক দেবযানীর সামনে দাঁড়ালো। দেবু, আমি কোনোদিনও তোকে আর সারাকে আলাদা করে দেখিনি, কিন্তু তুই সারার সাথে এটা কি করলি? তুই তোর যোগ্য শাস্তি পেয়েছিস দেবযানী। এবার বাড়ি গিয়ে আমি তোর দিদিকে দেখছি। দিদিকে কিছু বলো না জামাই বাবু, ও আমার কথায় সবটা করেছে। আমি বলায় আমার কথাও ফেলতে পারিনি। সেটা তো আমি দেখে নেব। অফিসার, এদেরকে নিয়ে যান। আবির আর দেবযানীকে নিয়ে যাওয়ার পর অন্তরা সারিকার সামনে এসে ওকে জড়িয়ে কেঁদে ওঠে। এই পাগলি মেয়ে, কাঁদছ কেন? আজ তুমি ছিলে বলে আমি এই সুবিচারটা পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ অন্তু। অন্তু কাঁদো কাঁদো চোখে সারিকার দিকে তাকালো। তুমি 6 বছরে অনেক করেছো আমাদের জন্য, আর আজ আমি এইটুকু করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। অভিজ্ঞতা সময় মতো ফোন করে আমাকে জানিয়েছিল, রেখেছিল ওদের কার্যকলাপের ওপর নজর রাখতে। তাই তো আমি তোমাকে সাহায্য করতে পেরেছি বৌদি। সারিকা অন্তরার গালে হাত রাখল। আমি তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো। মা কেমন আছে অন্তু?
তোমার প্রেগন্যান্সির খবরটা পেয়ে মা আরও ভেঙে পড়েছে, শুধু তোমার সাথে দেখা করবে বলছে। বেশ তো, একদিন সময় করে এসো না আমার বাড়ি। আসবো। সারিকা অবিকের উদ্দেশ্যে বলল, এখান থেকে বাড়ি অনেকটা দূর, অবি অন্তুকে পৌঁছে দিয়ে আয়। আমরা অপেক্ষা করছি। কোর্টের বাইরে একটা রেস্টুরেন্টে ঢুকলো সবাই। অবিক অন্তরাকে দিতে গেছে, তাই বাকি সবাই এখানেই অপেক্ষা করবে। প্রেমে ব্যর্থ সেই চোর নিশ্চয়ই আবার চুরি করতে আসবে। সমস্ত রেস্টুরেন্টে ঢুকে সারিকার দাদারা একটু দূরে সরে গেলে সারিকা ছট করে আদিত্যকে প্রণাম করে বসলো। আদিত্য লাফিয়ে উঠল, এই কি করছেন? আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আর তার জন্য ধন্যবাদ, এবং আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো, তার জন্য সরি। এটাই আমার কাজ সারিকা দেবী, আপনাকে সুবিচার দিতে পেরে আমি অনেক খুশি। সারিকা নিজের হ্যান্ডব্যাগে হাত ঢুকালো। 500 টাকার কয়েকটা নোট আদিত্যর সামনে ধরল। আপনার পেমেন্টটা বাবা দিয়েছে। আদিত্য সরকার হাতটা মুঠো করে ধরল। আপনার কাছ থেকে টাকা নিলে আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব সারিকা দেবী, কিন্তু এটা তো আপনার পেশা, আপনি বিনা পয়সায় কেন লড়বেন কেসটা? আদিত্য হাসল। এর বিনিময়ে আমি যদি অন্য কিছু চাই দেবেন? সারিকা ব্রুকুসকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। কে? আদিত্য নিজের হাতটা বাড়িয়ে দিল সারিকার উদ্দেশ্যে। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রি শেষে জ্বাললো বাতি, আমিও বন্ধু, তা চাই কায়মনে তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে? জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলা জ্বাললো বাতি, আমিও বন্ধু, তা চাই কায়মনে তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে? 3 লাইন গান কবিতার ছন্দে শুনে থমকে গেল সারিকা। আদিত্য এখনো ওর দিকে হাত বাড়িয়ে আছে। সারিকা হাতটা ধরতে গিয়েও থমকে যায়। মনে পড়ে যায় 20 বছরের সেই বিশ্বাসঘাতক বান্ধবীটাকে, যাকে সে কয়েক মিনিট আগেই অন্যায়ের শাস্তি দিয়েছে। আদিত্য সারিকার মনের অবস্থা বুঝতে পারে। ম্যাডাম, এত ভাবার কিছু হয়নি, আমি জাস্ট কথা বললাম। আপনার দাদাদের কাছে গিয়ে বসুন, আমি অর্ডার দিয়ে আসছি। আদিত্য ওখান থেকে চলে যায়, কারণ ও সারিকার মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই এখনই নতুনভাবে কোনো বন্ধু বানানো সারিকার পক্ষে সম্ভব নয়, তাই কথাটা এড়িয়ে গেল ও। আদিত্য চলে যেতে সারিকাও গিয়ে বসলো রূপার পাশে। রূপার হাতটা ধরল সারিকা। থ্যাংক ইউ। এটা কিন্তু অন্যায় ছোট পিসি, তুই আমাকে থ্যাংক ইউ বলছিস? এর পরিবর্তে যদি বলতিস বিরিয়ানি খাওয়াবি তাহলে ঠিক ছিল। রূপার কথা শুনে সবাই হেসে ফেলল, তবে মানিক রূপাকে ধমকালো, ছোট পিসি এখন কোথায় পয়সা পাবে? ওর হয়ে আমি তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। আমার কাছে কিছু টাকা আছে বর্দা, আমার ভাইজি এতগুলো বছর পর আমার কাছে একটা আবদার করেছে, আর সেটা আমি রাখবো না? এতটাও খারাপ দিন আসেনি আমার, কিন্তু সারা তোর এখন টাকার প্রয়োজন। আমার জন্য তো তোমরা আছো বর্দা, যতদিন না আমি রোজগারের একটা রাস্তা খুঁজে পাচ্ছি ততদিন কি তোমরা আমাকে আর আমার সন্তানকে দেখবে না? দূর পাগলি, তুই আমাদের বোন, আর ভগবানের কৃপায় বোন আর ভাগ্নিকে দেখার সামর্থ্য আমাদের আছে। ওদের কথাবার্তার মাঝে আদিত্য এসে বসে ওদের কাছে। সেই সময় আদিত্যর ফোন বেজে উঠলে ও দেখে অভিক ফোন করেছে। ফোনটা রিসিভ করো। হ্যাঁ অভি বল, একটা হেল্প করতে পারবে? আদিদা, এরকমভাবে বলছিস কেন? বল কি হেল্প? কলকাতা যখন এসেছি তাই ভাবছি সর্দিকে একবার ওর ডাক্তারকে দেখিয়ে নিয়ে যাই, বাড়ি ফিরবো। তুমি রুফা আর দাদাদের ওই গাড়ি করে বাড়ি চলে যেতে বলো, আর তুমি সর্দিকে নিয়ে একটা ট্যাক্সিতে করে চলে আসো।
আমি এখন সায়ন ব্যানার্জি চেম্বারের সামনেই রয়েছি। লোকেশনটা সেন্ড করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুই নামটা লিখিয়ে রাখ, আমরা যাচ্ছি। আদিত্য ফোনটা নামিয়ে রাখতে প্রশ্ন করে সারিকা, অভি কি বলল? আর কিসের নাম লেখা? কোথায় যাব আমরা? সারিকাকে একটু চিন্তিত দেখে হেসে ফেলে আদিত্য। অভি বলল আপনাকে একেবারে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরবে, তাই বলল রূপার দাদাদের গাড়ি করে বাড়ি চলে যেতে, আর আপনাকে আমার সঙ্গে যেতে। ও ডক্টর সায়ন ব্যানার্জির চেম্বারে ওয়েট করছে। ডক্টরের চেম্বারে বসে আছে সারিকা আর অভিক। আগের বারে যে টেস্টগুলো করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছেন ডক্টর। দেখা শেষ করে বলে, আপনার থাইরয়েড লেভেলটা একটু হাই আছে, কম পাওয়ারের কিছু ওষুধ দেব, ওগুলো খাবেন। ডক্টর এতক্ষণে সারিকার পাশে বসে থাকা অভিকের দিকে খেয়াল করলো। তারপর সারিকাকে বলল, আপনার হাজব্যান্ড? না, আমার ভাই। আর আমার হাজব্যান্ড নেই, আমার ডিভোর্স হয়েছে আপাতত, আমি একজন সিঙ্গেল মাদার। ডক্টর অনেকটা অবাক হলেন। ওনার মুখে সেটা ফুটে উঠলেও মুখ ফুটে কিছু বললেন না এই বিষয়ে। আপনার ওয়েট খুব কম, খাওয়া দাওয়া করুন বেশি করে, না হলে বেবির গ্রোথ হবে না। আর নেক্সট যেদিন চেক আপে আসবেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে আসবেন। এই দিন 10 মতো না, সর্দির খুব বমি হচ্ছে, যার ফলে কিছু খেতে পারছে না। এটার কি কোনো মেডিসিন আছে ডাক্তারবাবু? ডক্টর প্রেসক্রিপশন প্যাডে খস করে কলম চালালেন, তারপর সেটা ছিঁড়ে অভিকের হাতে দিলেন। এগুলো আপাতত খাওয়াবেন। আচ্ছা অভিসারিকা দেবে, এটা তো 18 সপ্তাহ চলছে, বেবির মুভমেন্ট বুঝতে পারেন? সারিকা চিন্তিত হয়ে না সূচক মাথা নাড়ায়। না ডাক্তারবাবু, আমি সেরকম কিছু অনুভব করিনি। এখনো আমার বেবি ঠিক আছে তো? চিন্তা করবেন না, আর 2 সপ্তাহ ওয়েট করুন, আর বেশি করে পুষ্টিকর খাওয়া দাওয়া করুন, আর বেশি করে জল খান। আশা করি বেবির মুভমেন্ট বুঝতে পারবেন। সারিকা আর অভিক ডক্টরের চেম্বার থেকে বেরোতে দেখে বাইরের বেঞ্চিতে আদিত্য ওদের জন্য অপেক্ষা করছে। তাই ওরা দুজন আদিত্যর কাছে গেল। সুরদি, তুই একটু আদিত্যদার কাছে দাঁড়া, আমি ফার্মেসি থেকে আসছি। অভিক সারিকাকে আদিত্যর কাছে রেখে চলে গেল। সারিকা আদিত্যর থেকে একটু দূরত্ব বজায় রেখে বেঞ্চিতে বসলো। 2 হাত দিয়ে মাথা চেপে দৌড়লো। তাতে আদিত্য একটু ভয় পেল। সারিকার কাছে সামান্য সরে এলো। এনিথিং রং সারিকা দেবী? আপনার কি শরীর খারাপ করছে? সারিকা মাথা তুলে তাকালো আদিত্যর দিকে। চিন্তিত হবেন না, আমি একদম ঠিক আছি, শুধু আজকে সারাদিন ঘুমানো নেই তো, তাই মাথাটা একটু ধরেছে। আদিত্য নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে সারিকাকে দেয়। জল খান। সারিকা জানে এখন ওর জল খাওয়াটা কতটা প্রয়োজন, তাই আদিত্যর হাত থেকে বোতলটা নিয়ে ডক করে অর্ধেক বোতল জল শেষ করে ফেলল। তারপর বোতলটা ফিরিয়ে দিল আদিত্যকে। আমাদের ঝাড়গ্রাম যেতে কতক্ষণ লাগবে? আদিত্য হাতের ঘড়িটা দেখল। 4:47। রাত হয়ে যাবে, জ্যামে না পড়লে মোটামুটি 9টা বাজবে, আর জ্যাম থাকলে আরও রাত হবে। জানেন তো কলকাতার রাস্তা সম্পর্কে? দাদারা তো গাড়িতে চলে গেল, আমরা কি বাসে যাব? মাথা খারাপ? এই অবস্থা আপনাকে বাস জার্নি করাবো আমি? আমার বন্ধু ওর কারটা দিয়ে গেছে, ওটাতেই যাব আমরা। ওদের কথার মাঝে অভিক হাতে অনেকগুলো মেডিসিন নিয়ে ওদের কাছে আসে। মেডিসিনগুলো সারিকার দিকে এগিয়ে দেয়। সর্দি, এগুলো ব্যাগে ভরে নে। সারিকা ওষুধগুলো নিজের হ্যান্ডব্যাগে ভরে নিল, তারপর ওই স্থান ত্যাগ করল। ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সারিকা বিছানার মধ্যে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সামনে দাঁড়ানো ছোট বৌদির কর্কশ শব্দে সমস্ত ক্লান্তি কেটে গেল ওর। কি হয়েছে ছোট বৌদি, কিছু বলবে?
নিজের দোষে নিজের সংসার খেয়ে এখন আমার বোনটাকে জেলে পাঠিয়েছ তুমি। কি করে পারলে গো ওর সাথে এটা করতে? সারিকা শোয়া থেকে উঠে বসলো। ছোট বৌদির কথা শুনে এখন খুব বিরক্ত লাগছে ওর। একটু বিশ্রাম নেবে বলে ফিরে খাওয়া দাওয়া করে একবারে নিজের ঘরে চলে এসেছে। আর এখানেও এরকম সমস্যা। আমি টায়ার্ড বৌদি, এখন যাও, তোমার সাথে কাল সকালে কথা বলবো। দেবপর্ণা যেন আরো রেগে গেল, তেড়ে এলো সারিকার দিকে। টায়ার্ড বললে তো হবে না সারিকা, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি দেবুকে কেন জেলে পাঠালে? দেখো বৌদি, সারাদিন জার্নি করেছি, একটু রেস্ট পাইনি। এই সময়টা আমার আর আমার সন্তানের বিশ্রামের প্রয়োজন। প্লিজ যাও। সন্তান? তোমার বরের তো বছরখানেক আগেই দেবুর দিকে মন ঘুরেছিল। তাহলে এই সন্তান আদৌ আবিরের তো? ছোট বৌদি। বিছানা থেকে নেমে দেবপর্ণার সামনে দাঁড়ালো সারিকা। আমাকে যত ইচ্ছে অপমান করো, আমি শুনে নেব, কিন্তু তুমি যদি আমার সন্তানের নামে আর একটাও খারাপ কথা বলো তাহলে ভুলে যাব তুমি আমার ছোটদাদার বউ। অনেক করেছি ভালো মানুষে, আর না। তুমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে কম কথা শোনাওনি। আমার আড়ালে বড় জেঠির সাথে আমাকে নিয়ে অনেক সলা পরামর্শ করেছ, যা আমার কোনোটাই অজানা নয়। তাই বলছি, মুখ খুলতে বাধ্য করো না। আমাকে হুমকি দিচ্ছ তুমি? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। এই বাড়িতে কি করে টিকে থাকো সেটা আমি দেখে নেব। সারিকা হাসলো। আমার বাড়িতে আমি টিকে থাকবো কেন? আমি আমার অধিকারে থাকবো। যেখানে আমার থাকা নিয়ে আমার নিজের বৌদির কোনো আপত্তি নেই, সেখানে তোমার এত কিসের আপত্তি? নিজের পরেরও ভাবতে শিখে গেছো। আমাদের এই যৌথ পরিবারে কোনো নিজের পরের নেই সারিকা। আমাকে ভাবতে বাধ্য করেছো তুমি। আমি বড়দা, ছোটদা, বড় বৌদি তোমাকে নিজের বলেই ভেবে এসেছি এতদিন, কিন্তু এখন দেখছি বড়দা, ছোটদা, বড় বৌদি আমার নিজের হলেও তুমি আমার নিজের না। এখন প্লিজ যাও এখান থেকে। দেবপর্ণা দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল সারিকার ঘর থেকে। পদ্ম আজ মায়ের সাথে মামার বাড়ি গেছে, তাই সারিকাকে একাকেই থাকতে হবে। দরজায় সিটকিনি তুলে বিছানায় উঠে বালিশে মাথা রাখলো সারিকা। ঘুম এলো না, শুধু বেশি আসছে আবিরের সঙ্গে কাটানো 10 বছরের প্রতিটা মুহূর্ত। ওদের প্রথম দেখা, প্রপোজ করা, পালিয়ে বিয়ে, ফুলসজ্জার রাত, সবগুলোই যেন এখনো জীবন্ত হয়ে আছে সারিকার চোখের সামনে। ফোনটা বেজে উঠল ওর। ফোন হাতে নিয়ে আননোন নম্বর দেখে শোয়া থেকে উঠে বসলো সারিকা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে বেশি হলো এক মিষ্টি মহিলা কণ্ঠ। সর্দি ভাই, আমি অহনা। কয়েক সেকেন্ডে স্মৃতিচারণ হয়ে অহনার মুখ ভেসে উঠল সারিকার মানসপটে। ওহ অহনা, বলো। কনগ্রাচুলেশন জানাতে ফোন করলাম। অভি বলল কেসটা নাকি আপনি জিতেছেন। এই অহনা, শোনো না প্লিজ, আপনি আগে করো না, নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হয়। ঠিক আছে, সে না হয় বললাম। একটা কথা বলবো সর্দি ভাই? বলো না। তুমি দাদাভাইকে একদমই চিনতে পারোনি না? সারিকা ব্রু কুচকালো অহনার কথায়। ঠিকঠাক বোধগম্য হলো না বিষয়টা। মানে 2011 সাল, 11 ক্লাস শেষ করে 12 ক্লাসে উঠেছ। তোমাদের বাড়িতে তোমার দেখাশোনা শুরু হলো। তোমার প্রথম সম্বন্ধ হয়েছিল দাদাভাইয়ের সাথে। তারপর তো তুমি পড়াশোনা করবে বলে বিয়েটা করতে চাইলে না। শালিকা পিছিয়ে গেল আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তখনও আবিরের সাথে পরিচয় হয়নি। যৌথ পরিবারে থাকার দরুন সবাই বাড়ির ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করলো। সারিকার অজান্তে ওকে দেখতেও চলে এলো। অল্প বয়সে সারিকা শাড়ি গয়না পরে বসলো পাত্রপক্ষের সামনে। পাত্র ওকালতি পড়ায় শেষ করে সবাই মাত্র প্র্যাকটিস শুরু করেছে। সারিকা সরাসরি সবাইকে জানিয়ে দেয় নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে ও বিয়ে করতে পারবে না। কি গো, কোথায় হারিয়ে গেলে?
অহনার কথায় দেন বাংলো সারিকার। হ্যাঁ মনে পড়েছে। তার মানে আদিত্যবাবুই হলেন সেই পাত্র? এ বাবা, আমি চিনতেও পারিনি। জানো সর্দি ভাই, দাদাভাই সেই দিন থেকেই তোমাকে কথাটা বলতে গিয়ে জড়িয়ে গেল অহনার। কারণ ততক্ষণে আদিত্য ওর মুখ চেপে ধরেছে। ফোনটা কেড়ে নেয় ও অহনার থেকে। তারপর স্পিকারটা চাপা দিয়ে অহনাকে বলে, মাথা খারাপ নাকি তোর? এখন এইসব কেউ বলেও না কে? একেই মেয়েটার মন মেজাজ ভালো নেই। যা আমার জন্য জল নিয়ে আয়। অহনা রুম থেকে চলে গেলে আদিত্য ফোনটা কানে দেয়। সারিকা ততক্ষণে প্রায় 12-25 হ্যালো করে গেছেন। হ্যালো সারিকা দেবী, আমি আদিত্য বলছি। অহনা কোথায় গেল? ও কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল। ওর কথা ছাড়ুন তো, কখন কি বলে ঠিক নেই। কি বলছিল এখন আপনাকে? আপনার সাথে যে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল এক সময়, সে কথাই বলছিল। আমি তো আপনাকে চিনতেই পারিনি। আদিত্য কপাল ছাপড়ালো বোনের কাণ্ড কারখানা দেখে। আর কিছু বলেছে? না তো। আচ্ছা আদিত্যবাবু, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। বলুন। 14 বছর আগে আপনার বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়েছিল, তাহলে এখনো বিয়ে করেননি কেন? এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় গাছের আগায় শিশিরের রেখা ধরে। সময় প্রবহমান। গ্রীষ্ম বর্ষা দুটো ঋতু পেরিয়ে বাংলায় এখন পুজোর আমেজ। আকাশে সাদা মেঘের বেলায় শরৎ যেন নিজের মতন সেজে উঠেছে। টেলিভিশনে মহালয়ার বিজ্ঞাপন প্রায় সময় দেখা যায়। 5টা মাস পেরিয়ে গেছে, সারিকার এখন ভরা মাস। সে আর আগের সারিকা নেই। সেই রুক্ষ সূক্ষ্ম জীর্ণ মেয়েটির শরীরে আজ মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শরীরে দুটো প্রাণ যায় বেড়ে উঠেছে তার। শরীরের কোনায় কোনায় মেয়েদের বিচরণ, উঠতে বসতে কষ্ট হয় ওর। আদিত্যর সঙ্গে সম্পর্কটা আগের তুলনায় একটু ভালো হয়েছে। সেদিনের সেই প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি আদিত্য। এই নিয়ে কথা উঠলেই খুব সচেতনতার সাথে এড়িয়ে যায় ও। সামনে মাঘ মাসে বিয়ের কথাবার্তা চলছে অবিকার অহনার সঙ্গে। জোরক দমে চলছে রূপার পাত্র দেখা। আর সারিকার 9 মাসের স্বাদের অনুষ্ঠান। আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই ভূমিষ্ঠ হবে সারিকার 2 কলিজার টুকরো। বৌমা, আজ অনেকগুলো দিন পর এই ডাক্তার শুনল সারিকা। অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে বিছানায় বসে বসে ফোনে ভিডিও দেখছিল। আর তার মধ্যে কখন যে গায়ত্রী দেবী ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারেনি সারিকা। মা। সারিকা বিছানা থেকে নামতে গেলে বাধা দেয় গায়ত্রী দেবী। বিছানার উপর পাশে সারিকার মুখোমুখি বসেন উনি। কেমন আছো বৌমা? সারিকা একগাল হেসে ওঠে। আগের থেকে আরো সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে ওর। ফোলা ফোলা গালের হাসিটা যেন মন কেড়ে নিল দরজার পাশ থেকে সরে যাওয়া এক পুরুষের। সারিকা দেখেও না দেখার ভান করে গায়ত্রী দেবীকে উত্তর দিল, আগের থেকে অনেক ভালো। আমার সন্তানেরা আমাকে অনেক ভালো রেখেছে। গায়ত্রী দেবী আসলের কোনা দিয়ে চোখ মুছলেন। আজ এই অনুষ্ঠানটা আমার বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো। সারিকা গায়ত্রী দেবীর হাতটা ধরল। কাঁদবেন না মা, শুধু মনে রাখবেন ভাগ্যের এই পরিহাসে আপনার এই মেয়েটা সুখের মুখ দেখেছে। সে অনেক ভালো আছে মা। আমার নাতি নাতিদের একবার ওদের বাড়িতে ঘুরতে নিয়ে যেও বৌমা। না মা, আমার সন্তানদের বাড়িতে এইটাই, যেখানে ওদের মা থাকে। আমি আর অতীতে ফিরতে চাই না মা। যাই হোক, অন্তু কোথায়? অন্তু আর জামাই নিচে আছেন। অন্তরার বিয়ে হয়েছে আগের ঠিক করে রাখা সেই তারিখে, সেই পাত্রের সাথে। শুধু দুমদাম করে হয়নি বিয়েটা,
মন্দিরে গায়ত্রী দেবীর উপস্থিতিতে দুটো ভালোবাসার মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বাড়ির অমতেই বিয়ে করায় পঙ্কজ এখন বাবার বাড়ি থেকে বিতাড়িত, শ্বশুর বাড়িতে গরজামাই হয়ে আছে সে। ওদের কথার মাঝে রূপা আর পদ্ম এলো সারিকাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। এ বাবা ছোট পিসি, তোর তো চুলটা গেটে গেছে, দাঁড়া আমি ঠিক করে দেই। রূপা সারিকাকে আবার ভালোভাবে গুছিয়ে সাজাতে লাগলো। ততক্ষণে গায়ত্রী দেবী ঘর থেকে চলে গেছেন। ছোট পিসিমণি, তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। সারিকা হাসলো, পদ্মর গালে হাত রেখে বলল, তাই নাকি? আগের থেকে কত মোটা হয়ে গেছি, আর তুই বলছিস আমি সুন্দর হয়ে গেছি? মোটা হওয়ার পরেই তো দেখতে ভালো লাগছে তোমায়। হঠাৎ সারিকার আনন্দ কিছুটা দুঃখে পরিণত হলো। রূপা, তোর সেজো কাম্মাকে আনতে গেছে? দেবপর্ণার কথা শুনে বেশ রাগ হলো রূপার। তুই আর সেজো কাম্মার কথা বলিস না তো। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কি করে? তোর ক্ষতি করার কম চেষ্টা তো করেনি। সিঁড়িতে তেল ফেলে রাখা, বাথরুমে শ্যাম্পুর ফেনা করে রাখা, এমনকি তোকে আনারসের জুসও তো খাওয়াতে গিয়েছিল। সেজো কাকাই তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে, না হলে তোকে শান্তিতে বাঁচতে দিত না সেজো কাম্মা। ওরকম করে বলতে নেই রূপা, সেজো কাম্মা তোমার গুরুজন হয়, এভাবে বলো না। স্যার, বাদ দে তো সেজো কাম্মার কথা, চল উঠোনে চল, সবাই অপেক্ষা করছে। আসতে পারি? রূপা, সারিকা, পদ্ম সবাই দরজার দিকে তাকাতেই দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। সারিকা হাসে আদিত্যকে দেখে। রূপা এগিয়ে যায় আদিত্যর কাছে। আরে আদিতা, এসো এসো। রূপার পিছন পিছন আদিত্য ঘরে ঢোকে। সারিকার সামনে এসে ওকে আপাতমস্তক দেখে। টুইন বেবি থাকায় পেটটা স্বাভাবিকের থেকে বেশি ফুলে উঠেছে। ভালো আছেন? আর জুনিয়ররা কেমন আছে? জুনিয়ররা খুব ভালো আছে আদিত্যবাবু। তা আজকে কি জুনিয়রদের আদিত্য আঙ্কেল তাদের জন্য চকলেট আনতে ভুলে গেছেন? আদিত্য শব্দ করে হাসলো। দুই পকেট থেকে দুটো ডেইরি মিল্ক বার করে সারিকার সামনে ধরল। জুনিয়রদের আঙ্কেল কখনো তাদের ভুলে যায় না, তবে তাদের নাম করে যে তাদের মায়ের আবদারটা দিন দিন বেড়েই চলেছে সেটা কি তারা জানে? সব জানে তারা, কারণ আবদারটা তাদেরই। তারা পৃথিবীতে এসেই কিন্তু তাদের আন্টিকে দেখতে চায়, আমাকে বলেছে ওরা। আদিত্য থমকে গেল। আদিত্য, সারিকা এই মুহূর্তে ঠিক কী চাইছে সেটা ক্রমশই বোঝা যায়। দায়ী হয়ে পড়ছে আদিত্যর কাছে। এই আবদারটাও প্রায় 3 দিন ধরে শুনছে সারিকার কাছে, কিন্তু ওর পক্ষে তো সারিকার এই আবদার রাখা সম্ভব নয়, তাই প্রতিবার কথাটা এড়িয়ে যায় ও। জুনিয়ররা বোঝে ওদের আঙ্কেল তার ছোট ভাই বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না। অহনার বিয়ে তো এই বছরেই হয়ে যাচ্ছে, এবার তাহলে ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করুন। আপনি বড্ড বেশি কথা বলছেন সারিকা দেবী, যান উঠোনে যান, সবাই ওয়েট করছে তো আপনার জন্য। এই রূপা, পদ্ম, ওনাকে নিয়ে যাও তো। আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন আদিত্যবাবু। আপনার প্রশ্নের কোনো উত্তর যে আমার কাছে নেই সারিকা দেবী, তাহলে কিভাবে বলি বলুন তো? সারিকা কিছু বলার আগে ওর ডাক পড়ে, তাই রূপা আর পদ্মর সাথে চলে যায় সারিকা। সারিকা যাওয়ার পানে সে একটা দীর্ঘশ্বাস পেল আদিত্য। দীর্ঘ 14 বছর আগে যে মনটা কোনো এক মায়াবিনী নারী চুরি করে নিয়েছে, আর তো ফিরিয়ে আনা যাবে না সেটা। সরকারি হসপিটালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিকা। স্বাদের অনুষ্ঠান ভালোভাবেই শেষ হয়েছিল, কিন্তু নিজের রুমে আসতে গিয়ে শাড়ির আঁচল জড়িয়ে একটা বড় থামেন ধাক্কা খায়। তারপর থেকেই পেটের যন্ত্রণা ক্রমশ বেড়েই চলেছে। আদিত্য তাড়াহুড়োর মধ্যে ঝাড়গ্রামে একটা সরকারি হসপিটালে নিয়ে এসেছে সারিকাকে, কিন্তু প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে, তবুও কোনো ডক্টর আসেনি।
সারিকাকে দেখতে। বাধ্য হয়ে আদিত্য ছোট ডক্টর সোয়ার্ডে। আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ডক্টর হয়েছেন কি করতে? লাইসেন্স বাতিল করে বসে বসে ফোনে ভিডিও দেখুন। ওইদিকে একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আপনারা এখানে বসে ফোনে ভিডিও দেখছেন। একজন ডাক্তার ফোন রেখে আদিত্যের কাছে উঠে এলে, হে মিস্টার, কে আপনি? এভাবে পারমিশন ছাড়া এখানে ঢুকলেন কি করে? আদিত্য ডাক্তারের জামার কলার ধরল। সারিকা আর বাচ্চাদের যদি কিছু হয়, আমি আপনাদের প্রত্যেকের নামে কেস করব। এই হসপিটাল কি করে বন্ধ করতে হয় আমি জানি। আপনি আমাদের হুমকি দিচ্ছেন? কে মশাই আপনি? অ্যাডভোকেট আদিত্য সরকার। আর যার ট্রিটমেন্ট আপনারা করছেন না, তার দাদা পুলিশের কর্মকর্তা। ডাক্তারগুলো খানিকটা হলেও ভয় পেয়ে যায়। তারপর আদিত্যর পিছন পিছন চলে আসে কেবিনে। অবশ শরীরটা বিছানায় শুয়ে আছে সারিকা। অ্যানেস্থেসিয়ার কারণে শরীরের কোনো ব্যথাই বুঝতে পারছে না। অঞ্জনা দেবী মেয়ের পাশে রাখা টুলে বসলেন, যত্ন সহকারে হাত বুলিয়ে দিলেন সারিকার মাথায়। এখন কেমন আছিস মা? ভালো। আমার মেয়েরা কই মা? সারিকার বড় বৌদি ওর ছোট মেয়েকে নিয়ে ওর কাছে এলো। সারিকা হালকা মাথাটা তুলে মেয়েটার মুখ দেখে আনন্দে কেঁদে ফেলল। ওকে আমার কাছে দাও না বড় বৌদি। সোনালি ছোট ফুসকিটাকে সারিকার একদম কোল ঘেঁষে শুইয়ে দিল। সারিকা মেয়ের মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিল। মেয়েটাও মায়ের স্পর্শ পেয়ে ডাগর ডাগর চোখে সারিকার দিকে তাকালো। আরেকজন কোথায়? আদিত্য একটু হাতে সারিকার বড় মেয়েকে জড়িয়ে রেখেছে। সারিকার কাছে এসে দুই বোনকে পাশাপাশি শুইয়ে দেয়। জুনিয়ররা কিন্তু একদম মায়ের মতোই দেখতে হয়েছে। আশ্বিনের শারদ প্রাতে দুজন মা দুর্গার আগমন হয়েছে আপনার বাড়িতে। সারিকা মাথা উঁচু করে তার দুই কলিজার টুকরোকে ভালো করে দেখল। একদম একই দেখতে দুজনকে। চেনাটা বড়ই কঠিন হয়ে পড়বে পরে। মা দেখো, ওদের দুজনকে একই দেখতে। আমি চিনব কি করে ওদেরকে? সারিকার প্রশ্ন শুনে হাসলো সবাই। আদিত্য সারিকার বড় মেয়েটাকে একটু সাইড করে শোয়ালো। দেখুন, ওর কানের কাছে একটা লাল তিল আছে। ছোটর নেই সেটা। আপনি সেটাও খেয়াল করে ফেলেছেন আদিত্য বাবু। আপনি বড্ড বেশি কথা বলছেন সারিকা, এবার একটু রেস্ট নিন তো। সারিকা মেয়েদের মুখের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে উপস্থিত বাকি সবাই খুশি হলো খুব। হসপিটালে একজনের বেশি কাউকে থাকতে দেবে না, তাই ঠিক হলো সোনালি সারিকার কাছে থাকবে। অঞ্জনা দেবী, অভিক আর আদিত্যর সঙ্গে ফিরে যাবে বাড়ি। আর গায়ত্রী দেবীরা একেবারে কলকাতা ফিরে যাবে। সারিকাকে আরও 2 দিন রাখবে হসপিটালে। সোনালি কাল সারা রাত ছিল, তাই সকাল সকাল ওর মেজদার সেজ বৌদি চলে এসেছে। সোনালি ফটিকের সঙ্গে ফিরে যাবে, আর বিশাখা আজ থাকবে। মেয়েদের কি নাম ডাকবে ভাবলে? মেয়েরা আমার কোল আলো করে এসেছে মা দুর্গার আগমনের আগে, তাই আমার মেয়েদের নাম হবে মা দুর্গার নামে। একজন ঐশানী আর অপরজন সর্বাণী। বাহ, নামগুলো খুব সুন্দর। তাহলে আমার বড় বাগ্নির নাম ঐশানী আর ছোট বাগ্নির নাম সর্বাণী। সারিকার কোলের দুপাশে থাকার 2 মেয়ের কপালে চুম্বন করলো সারিকা। মায়ের স্পর্শ পেতে নড়েচড়ে উঠল দুজন। আমার ঐশানী আর সর্বাণী আসতে পারি? দরজার দিকে তাকাতে সারিকা দেখে আদিত্য হাতে 2টো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। সামান্য হেসে আদিত্য সারিকার কাছে গেল। কি করছে আমার জুনিয়ররা? ঐশানী আর সর্বাণী এখন মায়ের কোলে লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে শুয়ে আছে। নামগুলো শুনে আদিত্য ভ্রু কুঁচকালো। নামও রেখে ফেলেছেন? আমি যে কাল সারা রাত ধরে নাম পছন্দ করলাম, সেগুলো কি হবে? শুনি আপনার পছন্দ করা নামগুলো। হাসি আর খুশি।
তৎক্ষণাৎ শারিকের কোলে থাকা দুই খুদে ফোকলা মুখে হেসে ফেলল। মেয়েদের হাসি দেখে শারিকার শরীরের সব যন্ত্রণা ভুলে গেল। দেখেছেন আদিত্যবাবু, আপনার জুনিয়ররা আপনার দেওয়া নাম শুনে কেমন হেসে ফেলল। তার মানে আপনার নামগুলো ওদের খুব পছন্দ হয়েছে। অফিসিয়াল নামের পাশাপাশি তাহলে ওদের আমরা সবাই হাসি আর খুশি বলে ডাকব। শারিকের খুশিতে আদিত্য আনন্দ পেল। হাসি আর খুশি যেন ওর জীবনের আবার হাসি খুশি ফিরিয়ে এনেছে। আপনি এখন কেমন আছেন? সন্তানদের মুখের দিকে তাকিয়ে কি কোনো মা খারাপ থাকতে পারে মিস্টার সরকার? ছোট্ট হাসি আর খুশিকে বরণ করবে বলে চক্রবর্তী বাড়ির প্রত্যেক সদস্য বাড়ির প্রধান দরজার সামনে অপেক্ষারত। বাড়ির উঠোন আর শারিকার রুমটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। হসপিটাল থেকে শারিকার হাসি খুশিকে আনতে গেছে রূপা, সোনালী আর বিশাখা, সঙ্গে অবিকা, সৌভিক গেছেন। ফুল দিয়ে সাজানো গাড়িটা এসে থামলো চক্রবর্তী বাড়ি থেকে কিছুটা দূরে। সরু গুলি হওয়ায় গাড়ি দরজা পর্যন্ত আসতে পারেনি। গাড়ি থেকে নামলো শারিকা। হাসি বিশাখার কোলে আর খুশি সোনালীর কোলে। হঠাৎ চারপাশের কিছু গুঞ্জন কানে এলো শারিকার। এর পাড়ারই কিছু কাকিমা বলা বলি করছে, যত সব ঢং, বাপ মাকে ডিভোর্স দিয়েছে, সেই ডিভোর্সি মেয়ের বাচ্চাদের ঘরে আনতে এত সব আয়োজন। ঠিক বলেছ দিদি, বাপটাকে তো জেলে পাঠিয়েছে। আবার শুনেছি ওই পাড়ার দেবযানীকে নাকি বিয়ে করেছে ওদের বাপ। যে মেয়ের বর এমন, সেই মেয়েদের বাচ্চাদের প্রতি এত আধিক্যতা মানায় না। তাও যদি মানতাম ছেলে হয়েছে, হলো তো দুটোই মেয়ে, সেই তো বাপের বাড়ির পয়সায় মেয়েদের মানুষ করবে। বাপ মায়ের অমতে পালিয়ে বিয়ে করলে এমনই হয়। কত দেমাক ছিল ওই জমিদারি চক্রবর্তী বাড়ির, আজ এই মেয়েটা সব ভেঙে দিয়েছে। কথাগুলো শুনে থমকে যায় শারিকা। সোনালী এর বিশাখা শারিকাকে বাধা দিলেও ও সব বাধা উপেক্ষা করে ওই কাকিমাগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। হাসি মুখে তাদের উদ্দেশ্যে বলে, আহারে বড্ড কষ্ট হয় তোমাদের জন্য। এটা ভেবে যে পৃথিবীতে এত মানুষ থাকতে ভগবান কেন তোমাদেরই নির্বুদ্ধি করে পাঠালেন। আর রচনা কাকি, সরলা কাকি, তোমাদের কথা ভাবলে আরো খারাপ লাগে। ভগবান তোমাদের তিনটে করে ছেলে দিয়েছে, কিন্তু একজনের ঘরেও তোমাদের ঠাঁই হলো না। ছেলের ঘরে দুমুঠো অন্ন খাওয়ার সৌভাগ্য তোমাদের ভগবান দিল না। শেষমেশ নিজেদের জমানো পুঁজি বিক্রি করেই খেতে হচ্ছে। গর্জে উঠল সরলা। মুখ সামলে কথা বলো শারিকা, ভুলে যাবি না আমরা তোর গুরুজন। আঙ্গুল উছালো শারিকা সরলা কাকির উদ্দেশ্যে, তুমিও ভুলে যাবে না যারা মেয়ে হয়েছে বলে তোমরা আফসোস করছিলে, আমি তাদের মা। তোমরা ছেলে জন্ম দিয়েও তো সুখী নও, তাই আমি যখন মেয়ে জন্ম দিলাম এত জ্বলছে কেন তোমার? আর তোমার ওই পাশে দাঁড়িয়ে আছে নিমতি জেঠিমা, উনি তো ওনার জামাইয়ের পয়সায় খেয়ে পড়ে বেঁচে আছেন। তাহলে আমার মেয়ে হওয়া নিয়ে এত কষ্ট হয় কি করে ওনার? পরচর্চা করা তোমাদের স্বভাব, তোমরা সেটা ছাড়বে না জানি, কিন্তু পরবর্তীতে আমার মেয়েদের নিয়ে কিছু বলতে আসলে একটু ভেবে বলবে। শারিকা বেশ ভালো মতোই বুঝিয়ে দিয়েছে তার মেয়েদের গুরুত্ব। যারা এতক্ষণে মাথা উঁচু করে কথা বলছিল তারা এখন মাথা নিচু করে রাগে গজগজ করছে। শারিকা সেটা পাত্তা না দিয়ে মেয়েদের কাছে ফিরে এলো এবং মাথা উঁচু করে এগিয়ে গেল চক্রবর্তী বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3 দিন পর স্নান করে খুব জ্বরে লাগছে শারিকার শরীর। হাসিকে মাত্রই ঘুম পাড়িয়ে খুশিকে খাওয়াচ্ছে। পদ্ম নিজের ঘর পাল্টাতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। বোনেদের সঙ্গে থাকার ইচ্ছেটা তার পূরণ হয়নি। সে ছোট বলে শারিকার সাথে এখন থেকে থাকবে ওর বড় বৌদি, আবার কোনো দিন মেজ বৌদি। কি ঘুমিয়েছে মহারানীরা। খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো বিশাখা। প্লেটটা টেবিলের ওপর রেখে
হাসির পাশে বসলো। তোমার এই ছোট মেয়েটা কিন্তু বেশ দোষী হবে সারা, যতই 1 মিনিট 20 সেকেন্ডের ছোট হোক। খুশি কিন্তু হাসির থেকে বেশি চটপটে হয়েছে। সারিকা হাসলো, তারপর কোলে থাকা ঘুমন্ত খুশিকে হাসির পাশে শুয়ে মাঝখানে আর 2 ধারে 2টো ভালুস দিয়ে ঘিরে দিল ওদেরকে। নাও, মেয়েরা ঘুমিয়েছে, এই সুযোগে 2টো খেয়ে নাও দেখি। উঠে পড়লে না হলে আবার খেতে দেবে না। খাবারের কথা শুনে নাক ছিটকায় সারিকা। আমার খেতে একটুও ভালো লাগছে না মেজ বৌদি। বিশাখা বিছানা থেকে উঠে খাবারের প্লেটটা নিয়ে এসে সারিকার সামনে বসলো। খাবো না বললে তো হবে না সারা, না খেলে মেয়েদের মানুষ করার শক্তি পাবে কোথা থেকে? নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মা বয়সকালে মেয়ের যত্ন নিতে না পারলেও এই মারুফি 2 বৌদি সারিকাকে কখনোই মায়ের অভাব বুঝতে দেয়নি। বিশাখা যত্ন সহকারে খাইয়ে দিলে পুরো প্লেট পরিষ্কার করে খায় সারিকা। তারপর প্লেটে মুখ ধুয়ে নে। প্লেটটা রেখে আসছি, তোমার সঙ্গে অনেক গল্প বাকি আছে। বিশাখা রুম থেকে চলে যাওয়া 2 মিনিটের মাথায় খোলা দরজায় টোকা পড়ে। আসবো সর্দি ভাই? সারিকা দরজার দিকে তাকাতেই দেখে অহনা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে আছে আদিত্য আর অভিক। আরে অহনা, এসো এসো। অহনা, অভিক আর আদিত্য রুমের মধ্যে ঢোকে। অভিক 2টো চেয়ার এগিয়ে দেয় অহনা আর আদিত্যকে, তারপর নিজে গিয়ে বসে বিছানার অপর প্রান্তে হাসির পাশে। অহনা আফসোসের সুরে বলে, এ বাবা, পুচকিরা ঘুমিয়ে পড়লো। এটা তো ছোট মামির ভুল। সে যদি জানিয়ে আসতো তাহলে তো পুচকিরা জেগে থাকতো। আদিত্য নিজের পকেট থেকে একটা বক্স বার করে সারিকার হাতে দেয়। সারিকা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি আছে এতে? এতে আমার হাসি খুশির জন্য তাদের আঙ্কেলের দেওয়া প্রথম উপহার আছে। সারিকা বক্সটা খুলে দেখে 2টো রূপোর ব্রেসলেট, খুব সুন্দর ডিজাইন। আর একটাতে লেখা আছে হাসি, আর একটাতে অপরটাতে খুশি। এসবের কি দরকার ছিল আদিত্যবাবু? দরকার ছিল কি ছিল না সেটা আমি বুঝবো। ওদের আঙ্কেল কি ওদেরকে এইটুকু জিনিস দিতে পারে না? অন্নপ্রাশনের আগে শুনেছি স্বর্ণের জিনিস পড়াতে নেই, তাই রূপোর জিনিসই আনলাম ওদের জন্য। আপনার কিন্তু অন্য কিছু উপহার দেওয়ার কথা ছিল ওদেরকে আদিত্যবাবু। আদিত্য বুঝে যায় সারিকা আবার ওর বিয়ের প্রসঙ্গটাই তুলতে চাইছে। এই মেয়েটা এমন কেন? ও কি বোঝে না আদিত্যর মনের অনুভূতিটা, নাকি অন্য কিছু চায়ও? মনে মনে কথাটা ভেবে প্রসঙ্গে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। বলছি সারিকা, আপনি এখন ঠিক আছেন তো? খুব বেশি পেন হয় না তো? সারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে আদিত্যর চোখের দিকে তাকালো। আদিত্য আর সারিকা চোখাচোখি হতে আদিত্য ইতস্ত বোধ করতে লাগলো। সেটা দেখে সারিকা খুব জোরে হেসে ফেলল। তারপর অহনার উদ্দেশ্যে বলল, জানো অহনা, আমার এখন 2টো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সেই 2টো গুরুত্বপূর্ণ কাজ কি দিদিভাই? কটা মাস যাক, আগে আমি ভালোভাবে সুস্থ হয়ে যাই, তারপর একটা কাজ খুঁজতে হবে, এটা প্রথম। সারিকার কথায় অবাক হয় আদিত্য। আপনি কাজ আদিত্যকে হাত দেখিয়ে থামিয়ে দিল সারিকা। আগে আমার কথাটা শেষ হোক, করতে দিন না। অহনা, আর দ্বিতীয় কাজ হলো একটা মেয়ে খুঁজতে হবে। তোমার দাদার বয়স তো কম হলো না, এবার দূরে বেঁধে বিয়েটা দিতেই হবে। অহনা চকিতে আদিত্যর দিকে তাকালো। আদিত্য বোনের চোখের ভাষা বোঝে। হালকা করে ঘাড় নেড়ে অহনাকে বেফাস কিছু বলা থেকে সাবধান করলো। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেক বলেছি গো, কোনো লাভ হয়নি। এবার লাভ হবে, ওনার বিয়ে আমি দেবই। সারিকার কথা একটা জেদ লক্ষ্য করল আদিত্য। মেয়েটাকে বুঝতে পারছে না ও। এই প্রসঙ্গ এখনই থামানোর একমাত্র উপায়
এখান থেকে চলে যাওয়া। সেটাই ঠিক করলো আদিত্য। বলছি সারিকা, এবার আমাদের যেতে হবে, আপনি রেস্ট নিন, আমরা আবার অন্য একদিন আসবো হাসি খুশিকে দেখতে। কথাটা বলে আদিত্য চেয়ার থেকে উঠল, তারপর অহনাকে নিয়ে সারিকাকে বিদায় জানিয়ে চলে গেল। অভিক পিছন পিছন যেতে গেলে সারিকা থামায় ওকে। ভাই দাঁড়া একবার। বল, একটা মেয়ে দেখতো আদিত্য বাবুর জন্য। তোর মাথায় ঠিক কি চলছে চর্দি? অনেক কিছু। এখন যেটা বলছিস সেটা কর। অভিক আর কিছু না বলে রুম থেকে চলে যায়। সারিকা দীর্ঘশ্বাস পেলে একটা। আমি সবই বুঝি, এতটাও অবুঝ নই আমি। যেই আমি আপনার জীবনের এই 14 বছরের সুখ কেড়ে নিয়েছি, সেই আমিই আবার আপনার জীবনটা নতুন করে সাজিয়ে দেব। আমি আপনার ভবিষ্যৎ নই আদিত্যবাবু, তবে আপনার ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার কারিগরের ভূমিকাটা পালন করব আমি। সারিকা হাসলো। আদিত্যকে সে শুধুই তার ভালো একজন বন্ধু মনে করে। বিপদে আপদে এই 5 মাসে আদিত্যকেও সব সময় পাশে পেয়েছে। ও আদিত্যর অনুভূতি বোঝে, কিন্তু সেটা আদিত্যকে বুঝতে দেয় না। ও শরীরে খানিকটা ক্লান্তি অনুভব করে সারিকা। বিছানায় আধশোয়া হয়ে মেয়েদের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। তারপর বেজা কাঁথা পরিবর্তন করে শুকনো কাঁথা মিলে হাসি খুশিকে ধীরে ধীরে শুয়ে বালিশ ঘেরা দিয়ে নিজেও শুয়ে পড়ে ওদের পাশে। মুহূর্তের মধ্যে ক্লান্তিটা গুম হয়ে নেমে আসে সারিকার চোখে। তুমি সর্দি ভাইকে কেন তোমার মনের কথা বলছো না দাদাভাই? সন্ধ্যাবেলা 2 ভাই বোন বসেছে 2 কাপ চা আর মুড়ি নিয়ে আড্ডা দিতে। তখনই অহনা আদিত্যকে প্রশ্নটা করে। 14 বছর আগে যাকে হারিয়েছিলাম, এখন আবার নতুন করে পেয়েও তাকে হারাতে পারবো না আমি। থাকি না বাকিটা জীবন সারিকার বন্ধু হয়ে, ক্ষতি কি? ক্ষতি কিছুই নয় দাদাভাই, তবে তোমার বয়সকালে কে দেখবে তোমাকে? এভাবে সারা জীবন একা থাকা যায় না। একটা সময় পর ঠিকই জীবনসঙ্গীর প্রয়োজন হবে, নিজের মনে জমা কথাগুলো শেয়ার করার জন্য। এত ভাবিস না তো অহনা। কাল সকালে সাহিত্য আসছে, এনজয় কর। আদিত্য আর বসল না অহনার কাছে। বসাঘর থেকে সোজা নিজের ঘরে চলে গেল। আলমারিটা খুলে ভিতর থেকে একটা ছোট ফটো ফ্রেম বের করে আনলো। এটা সারিকার ছবি। 17 বছর বয়সী সারিকার একটা ছবি, যেটা ওকে দেখাশোনার আগে দেখানো হয়েছিল। ছবিটার রং উজ্জ্বলতা কমে গেলেও আদিত্য ওটা যত্ন সহকারে রেখে দিয়েছে। আপনি নিজের মতো করে বাছুন, আমি বন্ধুর মতো সবসময় আপনার পাশে থাকব। দেবপর্ণা মুখ সাফা দিয়ে ঢুকলো সংশোধনাগারে। কারাগারের সামনে দাঁড়াতেই দেবযানী এগিয়ে এলো। পরনে তার সাদা নীল ভাঁড়ের শাড়ি। কেন এসেছিস তুই এখানে দিদি, মজা দেখতে? দেবপর্ণা গ্রিলের ফাঁক দিয়ে দেবযানীর গালে হাত রাখলো। কেমন আছিস বোন? আমি ভালো নেই দিদি, এরা আমাকে খুব খাটায়। চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে বের করার চেষ্টা করছি। তোকে একটা খবর দিতে এখানে এলাম। কি খবর? সারিকা যমজ মেয়ে হয়েছে। দেবযানীর মুখটা মলিন হয়ে গেল। হয়তো এই কমাসে একটু হলেও অনুশোচনা হয়েছে ওর। নিজের পেটের উপর হাত রেখে ডুকরে কেঁদে উঠল। শুধুমাত্র সারিকার ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার সন্তানকে নষ্ট করে আবিরের সঙ্গে সম্পর্কে গেছি। আজ সারিকাই সুখী আছে সন্তান নিয়ে, আর আমি জেলে পচে মরছি। না হলে তো আজ আমারও একটা সুন্দর সংসার থাকার কথা ছিল। এসব করার আগে বাবা উচিত ছিল তোর। নিজের পায়ে নিজের কুড়ুল মেরে এবার ঠেলা বোঝ। আর তোর সাথে আমিও এর শাস্তি পাচ্ছি। আজ 3 মাস হলো বাপের বাড়িতে বসে আছি। সবিক হয়তো কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। মেয়েদের সামলাতে সামলাতে কেটে গেছে আরও একটা বছর। বদলেছে অনেক কিছু। সারিকা অনেক চেষ্টার পর 10,000 টাকা বেতনের একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করেছে
মাস তিনেক হলো। যার গ্রামে এই অফিসটা 8 ঘন্টা করে ডিউটি দিতে হয় সারিকাকে। সেই সময় হাসি খুশিকে দেখে রাখে চক্রবর্তী বাড়ির প্রত্যেকে। হাসি নিজের পায়ে বর দিয়ে কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়াতে শিখেছে, আর খুশি এক পা করে ফেলে এখন। আদো আদো বুলিতে যখন মা বলে ডাকে সারিকার, তখন মন আনন্দে ভরে যায়। মায়ের অফিস টাইম বাদে মেয়েরা মাকে কাজ ছাড়া করে না। সারিকার ফেরার সময় হলেই 2 মেয়ে অপেক্ষা করে বাড়ির উঠোনে। মা এলেই খুশি ডোলে হেঁটে মায়ের কাছে চলে যায়। হাসি না পারলে হামাগুড়ি দিয়ে খুশির থেকে আগে চলে যায়। আজও 2 মেয়ে মায়ের জন্য অপেক্ষা করছে। দরজা দিয়ে মাকে ঢুকতে দেখে ছুটে যায় ওরা, কিন্তু পেছনে আদিত্যকে দেখে আর মায়ের কোলে ওঠে না। হাসি ছুটে আদিত্যের কোলে ওঠে। কথা বলতে শেখার প্রথম মায়ের দেখে দেখে আদিত্য ডাকার চেষ্টা করতো দুজন, কিন্তু তারপর মায়ের বুকুনো খেয়ে আঙ্কেল বলে ডাকে। ঠকলেট হাসি হাত বাড়িয়ে দেয় আদিত্যের দিকে। আদিত্য পকেট থেকে 3টে চকলেট বার করেন, 2টো দুজনকে দেয় আর একটা দেয় সারিকাকে। জানিস হাসি খুশি, তোরা যখন তোর মায়ের পেটে ছিলিস তখন তোদের নাম করে তোদের মা রোজ আমার থেকে 2টো করে চকলেট নিত। 4টে দাঁত বের করে হেসে দিল হাসি আর খুশি। হাসি আদিত্যের উদ্দেশ্যে বলল, মা পতা বকে। পুরো কথা বলতে না পারলেও সবাই বোঝে এই 2 পাকা বুড়ির কথা। তবে রে, এখন মা পচা হয়ে গেল, তোরা তোদের আঙ্কেলকে ফেলে মায়ের নামে বদনাম করিস শুধু। সারিকা আর আদিত্য দুজনে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে এলো অহনা আর দেবপর্ণা। অহনা এই বাড়ির বউ হয়ে এসেছে, 8 মাসের মতো হয়ে গেল। দেবপর্ণাও ফিরে এসেছে অনিকেতের অবিকের বিয়ের সময়। দেবপর্ণা নিজের ভুল বুঝতে পারায় সবিক নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে ওকে। দাদাভাই তুমি কখন এলে? চলো ভেতরে চলো। হাসি আমার কাছে এসো তো মিমি। হাসি লাফিয়ে অহনার কাছে চলে গেল। সারিকাও খুশি কোল থেকে নামালো। তোমরা আঙ্কেলের সাথে গল্প করো, মা চেঞ্জ করে আসছে। শাড়ি পাল্টে একটা কুর্তি পরে নেয় সারিকা। মেয়েদের মানুষ করতে করতে আগে থেকে সামান্য রোগা হয়ে গেলেও সৌন্দর্যতা কমেনি 1 ফোঁটাও। বয়স প্রায় 33 হলেও দেখে বোঝা যায় না ওকে। আয়নার সামনে দাঁড়ায়ও। হেরে গেলে চলবে না তোকে সারিকা। এখনো মেয়েদের বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, অনেক স্ট্রং থাকতে হবে। আদিত্যের মতো একজন বন্ধুকে তুই পাশে পেয়েছিস, এটা অনেক বড় পাওয়া তোর। প্রতিদিন সারিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলে, এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। তারপর মোবাইলটা চার্জে বসিয়ে নিচে যায় সারিকা। আপনার কাজ কেমন চলছে সারিকা? প্রশ্নটা আদিত্য করে ছায়ে চুমুক দিতে হাসি আর খুশি সোফায় আদিত্যর পাশে বসে চায়ের ট্রেটা নিয়ে খেলছে। ভালোই চলছে। চায়ের কাপটা টেবিলের উপর রাখলো আদিত্য। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারিকা ব্রু কুঁচকে তাকালো। সারপ্রাইজ? হ্যাঁ, রূপম গুহুকে খুনের দায়ে আবির আর দেবযানীর কারাবাসের মেয়াদ বাড়ানো হয়েছে। সারিকা ভীষণ পরিমাণে অবাক হলো। কবে এই খুন নিয়ে তদন্ত শুরু হলো, আবার কবেই বা কোর্ট রায় দিল ভেবেই আরও বেশি করে বিস্মিত হয় ও। আপনি যে রূপমদার খুনের কেসটা লড়ছিলেন সেটা একবারও বলেননি তো? আমি কি বলবো, আমি তো নিজেই জানতাম না। আজ অন্য একটা কারণে কোর্টে গিয়ে আবিরবাবুকে দেখলাম, তখন একজনকে জিজ্ঞাসা করে সবটা জানতে পারলাম। এই কেসটা আমি পাইনি, পেয়েছিলেন আমার কলিগ ইন্দ্রাণী বসু। কেসটা রিওপেন কে করেছিল? রূপম গুহুর দিদি সাবিত্রী। উনি ওনার হাজব্যান্ডের সাথে আমেরিকায় সেটেল, মাসখানেক আগেই ফিরেছেন। বাইরের রুম সার্চ করে কিছু সন্দেহজনক পেয়ে এই কেসটা রিওপেন করেন। আপনার কলিগ মানে সাবিত্রী দিদির উকিল কি আপনাকে এই কেসের বিষয়ে ডিটেলসে কিছু বলেছেন? হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্টটা ফেক ছিল, কিছু টাকার বিনিময়ে ডক্টর রিপোর্টটা বদলে দিয়েছিল। আসলে রিপোর্টটা ইন্দ্রাণী সংগ্রহ করে ওই ডক্টরের নার্সের থেকে, যেখানে স্পষ্ট করে লেখা ছিল রূপম গুহুর মৃত্যুটা প্রয়োজনের কারণে হয়েছে। ওনার পেটে একটা বিষাক্ত সাপের বিষ পাওয়া গিয়েছিল। আতকে ওঠে সারিকা। আবির যে দেবযানীর সাথে মিলে এত বড় খুনটা করেছে সেটা ভেবেই একটা দীর্ঘশ্বাস আসে ওর। তার মানে গলায় দড়ি দেওয়াটা ছিল একটা আইওয়াস। কি সাংঘাতিক খেলা খেলেছি দুজনে। ভাগ্যিস আমি চলে এসেছিলাম, নাহলে হয়তো আমাকে ওরা। আদিত্য সারিকার মুখটা চেপে ধরে সারিকা অবাক নয়নে তাকায়। এরম কথা যেন আমি আর দ্বিতীয়বার না শুনি সারিকা আপনার মুখ থেকে।
সারিকা নিজের হাত দিয়ে আদিত্যের হাতটা সরাই ওর মুখের উপর থেকে। বলবো না, তবে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। আদিত্য ব্রুকুসকে সারিকার মতিগতি বোঝার চেষ্টা করে। অনেক কষ্ট করে ওর সারিকার মাথা থেকে ওর বিয়ে দেওয়ার ভূতটা নামাতে সক্ষম হয়েছে। যদিও মাস 6 লেগে গিয়েছিল সারিকাকে বোঝাতে, তাই তারপর থেকে সারিকা কি রিকোয়েস্ট করবে বললে ভয় লাগে আদিত্যর এমন বীর চেহারা দেখে হো হো করে হেসে ওঠে সারিকা। আপনাকে বিয়ে করতে বলবো না, শুধু ডিনারটা করে যেতে বলবো। আদিত্যর বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। হাত উঁচু করে ঘড়িটা দেখলো। কিন্তু আমার যে সন্ধেবেলা কাজ আছে। কোনো কাজ নেই তোমার, আমি জানি। চুপচাপ বসবে তুমি এখন। মেজ দিদি রান্না বসিয়ে দিয়েছে। কথাটা বলতে বলতে বসার ঘরে ঢোকে অহনা। হাতে তার দুটো বাটিগুলো রাখলো অহনা টেবিলের উপর। দাদাভাই, তোমার ফেভারিট চিকেন মিক্সড রোল। শোন না অহনা, ডিনার করার একদম সময় হবে না রে। তোমার মেয়ে কথাটা বলতে গিয়েও সারিকাকে দেখে থেমে যায় অহনা। বোকার মতো হেসে ফেলে। মানে তোমার হাসি খুশি, কিন্তু তোমাকে যেতে দেবে না আজকে। আদিত্য একবার হাসি খুশির দিকে তাকালো। ওরা কিছু বুঝলো কি না কে জানে, তবু ঘাড় নেড়ে ওদের ছোট মিমিকে কিছু বুঝালো। দেখলে তো দাদাভাই, ওরাও কিন্তু এটাই চায়। কি মহাবিপদে ফেললি বলতো। আমার আজ সন্ধেবেলা ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। ওসব শুনবো না, তুমি ইন্দ্রাণীদের সাথে পরে দেখা করে নিও। অহনা দাঁড়ালো না বসার ঘরে। শাড়ির আঁচলটা কোমরে গুছতে গুছতে চলে গেল। এই সন্ধেবেলা আপনার কলিগের সাথে দেখা করতে যাবেন? হ্যাঁ, কি বলুন তো। ওনা খুব ব্যস্ত এখন একটা কেস নিয়ে, তাই সন্ধ্যাবেলাতেই ডেকেছে। বিবাহিত কলিগ না, তবে কথাটা বলতে গিয়েও সারিকার দিকে তাকিয়ে থমকে যা আদিত্য। সারিকার চোখগুলো বড্ড অচেনা লাগছে ওর। একটা হিংসার একরাশ প্রশ্ন ফুটে উঠেছে যেন ওর চোখে। আদিত্য এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। এটাই সঠিক সময় সারিকার মন খতিয়ে দেখার। 28 বছরের একটা মেয়ে, খুবই লড়াকু জানেন। এমন একটাও কেস নেই যে ও জেতে নেই। খুব ভালো মেয়ে, বিয়ে না হলেও খুব সংসারী একটা মেয়ে, একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। ওহ, এর থেকে আর বেশি কিছু বলে না সারিকা। খানিকক্ষণ থম মেরে বসে থাকে আদিত্য। সারিকার গতিবিধি বোঝার চেষ্টা করে। হঠাৎ হাসি কেঁদে ওঠে। সারিকা তাড়াহুড়ো করে মেয়ের কাছে যাওয়ার জন্য উঠতে গেলে মেঝেতে পা মোছার স্লিপ খেয়ে মোজা গিয়ে পড়ে আদিত্যর কোলে। ঘটনার আশঙ্কাতে দুজনে হকচকিয়ে যায়। কিছুক্ষণ সমস্ত জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। এইদিকে মাকে পড়ে যেতে দেখে হাসির সাথে সাথে খুশিও কাঁদতে শুরু করে দেয়। সম্বিত ফিরে আসে দুজনের। তৎক্ষণাৎ সারিকা উঠে গিয়ে মেয়েদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা 8টা বাজে। সারিকা ডাইনিং টেবিলে 2 মেয়েকে বসিয়ে ভাত খাওয়াচ্ছে। আদিত্য এখন সারিকার বাবা মার ঘরে। সারিকার বাবার জরুরি তলবে ওই এখন এই ঘরে বসে আছে। আদিত্য বাবা, তোমাকে আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। সারিকার বাবার কথায় জড়তা লক্ষ্য করে আদিত্য আশ্বাস দেয় ওনাকে। এত জড়তা রাখবেন না, বলুন না কি বলবেন। আজ থেকে 15 বছর আগে তোমার যে অসম্মানটা এই বাড়িতে হয়েছিল, তার জন্য আমরা লজ্জিত। তবুও বলছি, আমার মেয়েটাকে বিয়ে করবে বাবা? আদিত্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্থির দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে ও। সারিকার বাবাও মাথা নিচু করে আছে। মেয়েটার বয়সই বা কত? পুরো জীবনটা পড়ে আছে। তাই মেয়েরার নাতনিদের ভবিষ্যতের কথা ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। বাবা, তোমার কাছে আমার অনুরোধ রইল, একবার ভেবে দেখো। কিছু পড়ার শব্দে সবাই ঘুরে তাকালো দরজার দিকে। স্থির দাঁড়িয়ে আছে সারিকা। সারিকার মা কেঁপে ওঠে। সারা, তুই? সারিকা ধীরগতিতে ঘরের মধ্যে ঢুকলো। এতটা বোঝা হয়ে গেছি বাবা আমরা তোমাদের কাছে? আমি তো আমার সামর্থ্য মতো উপার্জন করছি, বলো। তারপরে তোমরা আমাকে আবার বিয়ে দিতে চাইছো? দেখ মা, তুই ভুল বুঝছিস। পাড়া প্রতিবেশীর কুমন্তব্য আর তোদের ভবিষ্যতের কথা ভেবে হাত দেখিয়ে বাবাকে চুপ করে সারিকা। চোখের মধ্যে একরাশ অভিমান নিয়ে বলে, আমি আমার মেয়েদের নিয়ে চলে যাব বাবা, আর তোমাদের পাড়া প্রতিবেশীদের কুমন্তব্য শুনতে হবে না। সারিকা আর এক মুহূর্ত দাঁড়ায় না। সারিকার পিছন পিছন ওর মাও ছোটে। সারিকার বাবা দপ করে বিছানায় বসে পড়ে। আদিত্য ধরে ওনাকে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম কাকাবাবু। সারিকার আত্মসম্মান খুব বেশি। আমি ওনাকে বিয়ে করতে চাইলে ভাববে আমি ওনাকে দয়া করছি। তাই যতদিন না উনি নিজে থেকে বিয়েটা করতে চাইছেন, ততদিন এই প্রসঙ্গে কোনো কথা না বলাই ভালো।
আদিত্য বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতে দেখে সারিকা মেয়েদের সঙ্গে হেসে হেসে খেলা করছে। আদিত্যের সামনে গিয়ে দাঁড়ায়। আদিত্যকে দেখেও না দেখার বান করে সারিকা। ওদের খাইয়ে দিয়েছেন? এবার কি এদের ঘুমানোর সময়? সারিকার এরকম আগলা কথায় আদিত্য ঘাবড়ে যায়। তাহলে কি সারিকা ওকে ভুল বুঝলো? এটা ভেবে আটকে উঠেও, আপনার সাথে আমার কিছু কথা আছে সারিকা। আদিত্যের দিকে না তাকিয়ে সারিকা বলে, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই আদিত্যবাবু। তুমি আমায় ভুল বুঝছো সারিকা। সারিকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আদিত্যর দিকে। তুমি নয়, আপনি। অতিরিক্ত চিন্তায় সারিকাকে তুমি সম্বোধন করে বসেছে আদিত্য। ওর মনের মধ্যে তো সারিকা তুমিতেই সীমাবদ্ধ। নিজের ভুল সংশোধন করো। বিশ্বাস করুন, আমি বিয়ে। আদিত্য কথাটা সম্পূর্ণ করার আগেই সারিকা বলে, বৌদিরা মনে হয় রাতের খাবার পরিবেশন করে ফেলেছে। চলুন, ডিনারটা করে নেবেন। অফিস যাবে বলে সারিকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাসে করে মাত্র 15 মিনিটের দূরত্ব ওর অফিস, কিন্তু প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে থাকার পরেও যখন কোনো বাস আসে না তখন বিরক্ত হয়ে সারিকা কোমর অবধি লম্বা চুলগুলোকে হাতে করে ঘুরিয়ে খোপা করে নেয়। বিরক্ত হয়ে বারংবার হাতে থাকা হাত ঘড়িতে টাইম দেখতে থাকে। সারিকা যখন খুব বিরক্ত হয়ে অভিককে ফোন করতে যাবে তখনই ওর সামনে একটা বাইক এসে থামে। পরনে সাদা জামার 40 বছরের স্বাস্থ্যবান এই পুরুষটাকে চেনে। হালকা শ্যামবর্ণের ত্বকের অধিকারী, চোখের সরু প্রেমের চশমা আর গালে চাপ দাঁড়িয়ে। আদিত্যকে এতদিন ও এই প্রথমবার লক্ষ্য করলো ভালো করে। কে বলেছে সাদা ত্বকের অধিকারীরাই শুধু সৌন্দর্যের তকমা পায়? তাহলে ওর সামনে যে পুরুষ মানুষটি দাঁড়িয়ে আছে তার রূপের বর্ণনা ও কিভাবে করবে? প্রায় মিনিট তিনিকের মতো একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আদিত্য সারিকার চোখের সামনে হাত নাড়ালো। কি দেখছেন ম্যাডাম, উঠে আসুন। সারিকার গোড় কাটলো। নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হলো খুব। উঠে যাব মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আদিত্য হাত ঘড়িটা সারিকার চোখের সামনে ধরলো। আজ বাস বন্ধ, সব বাস মিটিংয়ে চলে গেছে। আপনার হাতে আর মাত্র 18 মিনিট আছে। এর মধ্যে অফিসে না পৌঁছালে কিন্তু আপনার বেতন থেকে টাকা কাটা যাবে। সারিকার এতক্ষণে খেয়াল হলো কাল রাত্রিবেলায় বাড়ির সবাই এই বিষয়ে আলোচনা করছিল। সারিকা বিরক্ত চোখে আদিত্যর দিকে তাকালো। সেটা দেখে আদিত্য মুচকি হাসলো। আসুন। আদিত্য বাইকের হ্যান্ডেল থেকে হেলমেট বার করে সারিকার হাতে দিল। সারিকার কাছে আর কোনো উপায় রইল না। ধীরে ধীরে গিয়ে উঠে বসলো বাইকের পিছন সিটে। আদিত্য বাইক স্টার্ট করলে সারিকা একটু ঝুঁকে পড়ে আদিত্যর পিঠের উপর। দৌড়ে বসুন, সামনের রাস্তা খারাপ আছে। সারিকা আপত্তি সত্ত্বেও বাধ্য হয়ে আদিত্যর কাঁধে নিজের ডান হাতটা রাখলো। তারপর গাড়ি ছুটে চলল সারিকার গন্তব্যে। অফিস টাইম শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আসার সময় আদিত্যর সাথে এলেও যাওয়ার সময় কিভাবে যাবে সেটা ভেবেই চিন্তিত হয়ে সারিকা। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। এই ভর দুপুরে কোনো অটো পাবে কিনা সেই নিয়েও সন্দেহ হচ্ছে ওর। আদিত্য সরকারের কথা ভেবেছেন আর আদিত্য সরকার হাজির। উঠে পড়ুন। আবার আদিত্যকে দেখি ভীষণ অবাক হয়ে যায় সারিকা। আপনি কি আমার অফিসের বাইরেই অপেক্ষা করছিলেন নাকি? না হলে এভাবে সময়ে সময়ে চলে আসা তো সম্ভব নয়। কালকে বলছিলাম না ইন্দ্রাণীর সাথে দেখা করতে যাওয়ার কথা? ওর বাড়িই গিয়েছিলাম। আপনার মুখে ইন্দ্রাণীর কথা শুনে দেখতে ইচ্ছে করছে খুব। এখানে দাঁড়িয়েই কথা বলবেন নাকি বাইকে উঠবেন? সারিকা এবার কালকের ঘটনার কথা ভুলে গিয়ে কোনো সংকোচবোধ ছাড়াই উঠে পড়ল ইন্দ্রাণীর আদিত্যর ভাইকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সারিকা খেয়াল করলো এটা ওর বাড়ির রাস্তা না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা তো বাড়ির রাস্তা না। বিশ্বাস করেন এই আদিত্য সরকারকে? সারিকা ঘাবড়ে গেল। সত্যিও আদিত্যকে খুব বিশ্বাস করে। প্রিয় বন্ধুর থেকে সব থেকে বড় আঘাতটা পাওয়ার পর যখন বন্ধুত্বের উপর বিশ্বাস উঠে গিয়েছিল ওর, তখনই আদিত্য ওকে নতুন করে বন্ধুত্বের মানে শিখিয়েছে। মেয়েদের প্রতি আদিত্যর যে ভালোবাসা সেটা অনস্বীকার্য করি। তারপর দুই পক্ষের শুধু নীরবতা। সারিকা শুধু একবার ঘড়ি দেখেছিল, তখন বাজে 3:30। প্রায় 1 ঘন্টার জার্নি করে ওরা একটা বাড়ির সামনে এসে থামে। বাইক থেকে নেমে মাথা থেকে হেলমেটটা খুলে দেখেন দরজার নেমপ্লেট বড় বড় করে লেখা বৃদ্ধাশ্রম। সারিকা আদিত্যর দিকে অবাক নয়নে তাকালো। এখানে কেন এসেছি আমরা?
আদিত্য দুটো হেলমেট বাইকের হ্যান্ডেলে রেখে বাইকটা লক করে ভিতরে চলুন, বুঝতে পারবেন। সারিকা আদিত্যকে অনুসরণ করে ভিতরে ঢুকে বাড়ির ভিতরটায় ঢুকতে অবাক হয়ে যায় সারিকা। ফুল দিয়ে সাজানো ঘরটায় মধ্যমণিতে বসে আছে একটা দুতলা কেক। একজন বৃদ্ধা মহিলা আদিত্যর কাছে আসে। শুভ জন্মদিন বাবা। আদিত্য এই বৃদ্ধাকে প্রণাম করে, তারপর একে একে বাকি সবাইকে প্রমাণ করে আশীর্বাদ নেয়। সব বৃদ্ধ বিদ্যাদের সাথে আদিত্যকে হেসে হেসে গল্প করতে দেখে ভালো লাগে সারিকা। মুগ্ধ নয়নে এই সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। হঠাৎ একজন বৃদ্ধ সারিকার সামনে গিয়ে আসে। তুমি অনেক ভাগ্যবতী বৌমা, যে আদি বাবার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছ। এই বাপ মা মরা ছেলেটা প্রায় 8 বছর ধরে আমাদের মতো অনাথ বৃদ্ধাকে আগলে রেখেছে। আমাদের কখনো বুঝতেই দেয় না যে আমরা ছেলে বৌমার সংসার থেকে বিতাড়িত। এমন একটা ছেলে ফেলে কি আর সে কথা মনে পড়ে? বোমার শব্দটা শুনে সারিকা একটু ইতস্ত বোধ করে। আদিত্য এই বৃদ্ধের প্রতিটা কথা শুনে তৎক্ষণাৎ এগিয়ে আসে। কাকা, তুমি ভুল ভাবছো, উনি তোমাদের বোমা নন, উনি আমার বন্ধু। ওই বৃদ্ধটি জিভ কাটে নিজের ভুলের কথা শুনে। কিছু মনে করো না মা, আসলে আমরা সবাই অনেক দিন ধরে আদি বাবাকে বিয়ের কথা বলছি, কিন্তু শুনছেই না। 15 বছর আগে কোনো এক মেয়েকে মনে ধরেছে ওর, তাই বাকিটা জীবন এইভাবেই কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আদিত্য মাথা চুলকায়। সারিকার চোখের দিকে তাকিয়ে সারিকার ভাবগতি বোঝার চেষ্টা করে। তারপর ওই বৃদ্ধকে বলে, ওইসব কথা থাক না কাকা, তুমি চুপ করো তো আদি বাবা। বলছি, তুমি তো আদি বাবার বন্ধু, ওকে একটু বোঝাও না বিয়ে করার জন্য। এভাবে কি সারা জীবন থাকা যায় বলো? আর সেই মেয়েটাকেও বলিহারি খাঁটি হিরে ছেড়ে কোন পচা ফাঁকে গিয়ে ঢুকলো কে জানে। বিষয়টা ভাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বুঝতে পেরে আদিত্য এই বৃদ্ধকে সারিকার কাছ থেকে টেনে আনে, অন্য কথায় ব্যস্ত করে ফেলে তাকে। তারপর সারিকার কাছে আসে ও। কিছু মনে করবেন না কাকার কথায়, এই মানুষগুলো আমাকে বড্ড ভালোবাসে তো, তাই চিন্তা করে আমাকে নিয়ে। আমিও জানেন তো, এনাদের কাছে এলে মা বাবার অভাব ভুলে যাই। সারিকা মুচকি হাসে। হ্যাপি বার্থডে। আদিত্য ঠোঁটে একটা ছড়া হাসি খেলে যায়। থ্যাংক ইউ। And I am sorry for my yesterday's behavior. Please forgive me. প্রত্যুত্তরে আদিত্য শুধু মুচকি হাসে। তারপর সারিকার হাত ধরে নিয়ে যায় কেক রাখা টেবিলের কাছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, সূর্য ডলে পড়েছে পশ্চিম আকাশে। একটু পরে সন্ধ্যা নামবেন ধরণীর বুকে। আদিত্য এই বৃদ্ধ মানুষগুলোকে নিয়ে সারিকার সাথে নিজের 40 বছরের জন্মদিন পালন করতে পেরে খুব খুশি। সবাইকে খাইয়ে দাইয়ে বিদায় জানিয়ে সারিকাকে নিয়ে আশ্রম থেকে বের হয়। এ বাবা, সন্ধ্যা হয়ে গেল তো, নিশ্চয় আমার মেয়েরা আমি বাড়ি না ফেরে অস্থির হয়ে পড়েছে। আদিত্য হেলমেটটা সারিকার হাতে দিয়ে অন্যটা নিজে পরে নিল। চিন্তা করবেন না, আমি অহনাকে বলে রেখেছি, ও হাসি খুশিকে সামলে রাখবে। আদিত্য বাইকে চাপার পর সারিকা আদিত্যর কাঁধ ধরে পিছনে উঠে বসলো। আদিত্য গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সারিকা, বলুন কেমন কাটলো আজকের দিনটা? খুব সুন্দর, তবে ওই কাকাটার কথা আমাকে রাখতেই হবে। আপনাকে স্টপ সারিকা, এই চ্যাপ্টারটা 6 মাস আগেই ক্লোজ হয়ে গেছে, প্লিজ রিওপেন করবেন না। সারিকা মুখ টিপে হাসলো। মূলত আদিত্যকে রাগানোর জন্যই আবার বিয়ের প্রসঙ্গে কথা তুলছেও। কিন্তু আমার বন্ধু হিসেবে তো একটা দায়িত্ব আছে, বলুন। আপনাকে যদি সংসারী করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু? আমি জানি আমার ভালোবাসা একতরফা, সেটা প্রথম থেকেই ছিল। সেটা জেনেই এতদিন ভালোবেসে গেছি আমি। আমার অনুভূতিগুলোকে নিয়ে বাকিটা জীবন বাঁচতে দিন না। আমি তো তাকে আমার জীবনে আসার জন্য জোর করছি না। সে কেন তাহলে আমার অনুভূতিগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? কথাগুলো বলার সময় যে আদিত্যর গলাটা কেঁপে কেঁপে যাচ্ছিল সেটা সারিকা খেয়াল করেছে। আর এই কথাগুলো যে ওর উদ্দেশ্যে বলা সেটা বুঝতে বাকি থাকে না ওর। খারাপ লাগে আদিত্যর জন্য, কিন্তু ও কি করবে? ও তেমন স্বার্থপর না যে নিজের ঘর ভেঙেছে বলে একসময় রিজেক্ট করা পাত্রকে নিজের জীবন সঙ্গী করবে নিজের ভালো থাকার জন্য। প্রত্যুত্তরে আর কিছু বলে না সারিকা, শুধু নিজের মনে মনে আওড়ায়। একজন ঠকে যাওয়া নারী জানে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা ঠিক কতটা কঠিন।
একটা নিঝুম পরিবেশের সৃষ্টি হয়। আদিত্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেই বলা শুরু করে, আপনি তখন ইন্দ্রাণীর সাথে দেখা করবেন বলছিলেন, তাহলে ডাকবো নাকি আপনার বাড়ির কাছের বাস স্ট্যান্ডে? সারিকা খুশি হলো আদিত্যকে আবার ওর সাথে কথা বলতে দেখে। এই না না, আমি তো এমনি কথার কথা বলছিলাম। ওহ, আপনি কথার কথাও বলতে পারেন? আদিত্যর এই রসিকতায় মন ভালো হয়ে যায় সারিকার। অন্ধকারে তো কিছুই চিনতে পারছি না। আর কতক্ষণ লাগবে বলুন তো বাড়ি পৌঁছাতে? মেয়েদের জন্য মন কেমন করছে? সেই কোন সকালে ওদেরকে খাইয়ে বেরিয়েছি, এতক্ষণ ওদের ছাড়া কোনো দিনও থাকিনি আমি। আর বেশিক্ষণ নয়, মিনিট 15-20 মতো লাগবে। আচ্ছা সারিকা, আপনি কি এখনো আপনার বাবার উপর রাগ করে আছেন? সারিকা কিছু বলে না। আদিত্যের উপর অভিমান কমলে ওর বাবা মায়ের উপর অভিমান এক ফোঁটো কমেনি। সারিকাকে চুপ করে থাকতে দেখে আদিত্য বলে, আপনি তো মা, সন্তানদের জন্য চিন্তায় আপনারও বুক ফেটে যায়। ওনারাও তো আপনার বাবা মা, বলুন, ওনাদেরও তো চিন্তা হয় বলুন আপনাকে নিয়ে। তাই আপনাকে কিছু না বলে ওনারা, যাই হোক, আপনি আর ওনাদের উপর রাগ করে থাকবেন না। সারিকা জবাবে শুধু বলল। নীরবতার মধ্য দিয়ে আদিত্যের বাইক এসে থামলো সারিকার বাড়ি থেকে কিছুটা দূরে। সারিকা গাড়ি থেকে নেমে হেলমেটটা খুলে যখন আদিত্যকে দিল, তখন খেয়াল ওর সামনের কেউ দাঁড়িয়ে আছে। আমার মেয়েকে জেলে পাঠিয়ে এখন পরপুরুষের সাথে পোস্টনষ্টি করেছ? জন্মে দেখিনি এমন মেয়ে। সারিকার আর বুঝতে বাকি থাকলো না সামনে থাকা মহিলাটাকে। দেবযানী আর দেবপর্ণার মা, অর্থাৎ সৌভিকের শাশুড়ি। তার পাশে দাঁড়িয়ে আছে দেবপর্ণা। সে মায়ের এমন দ্বারা কথা শুনে বলল, কি বলছো কি মা? চুপ করো। আর তোমার মেয়ে জেলে গেছেন নিজের দোষে, কেউ তাকে পাঠায়নি। ছোট বৌদির মুখে এমন কথা ভালো লাগলো সারিকা। সে এগিয়ে তাদের কাছে গেলে মুচকি হেসে বলল, আমার মতো মেয়ে জন্মে দেখোনি তো, তাহলে দেখে নাও। দেখে তোমার চোখ সার্থক করো, অন্তত বলতে তো পারবে এই মেয়ে আর যাই হোক খুনি নয়। দেবযানীর মা মুখ বাঁকিয়ে চলে গেল। মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি, এখন বাড়ি ফিরে যাচ্ছেন। মা চলে গেলে দেবপর্ণা বলে, মায়ের কথায় কিছু মনে করো না সারিকা, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আদিত্য বাইকটা রেখে সারিকাদের কাছে এলো। আপনি তাহলে ওনার সাথে চলে যান, আমি আসছি। সারিকা কিছু বলার আগে দেবপর্ণা বলল, বাড়ির সামনে এসে বাড়িতে যাবেন না? ভিতরে চলুন আদিত্যদা। না, অন্য একদিন আসবো। আদিত্য পকেট থেকে 3টে চকলেট বার করে সারিকার হাতে দিল। এগুলো আমার প্রিন্সেসদের জন্য। আসছি, সাবধানে যাবেন। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।